বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুরস টিচিং হোম। এ পর্যায়ে আমরা পানির বিদ্যুৎ পরিবাহিতার কিছু গুরুত্বপূর্ণ কথা বর্ণনা করছি এবং লিখে দিয়েছি। তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা নোট করে নিতে পারো। পানি নিজে খুব ভালো বিদ্যুৎ পরিবাহক নয়, তবে এর মধ্যে দ্রবীভূত আয়ন যেমন লবণ, খনিজ বা অম্ল, ক্ষার থাকলে এটি বিদ্যুৎ পরিবাহিতা বৃদ্ধি পায়। অর্থাৎ পানি স্বাভাবিক অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না, এর ভিতরে যদি কোনো অপদ্রব্য মিশানো থাকে তখন বিদ্যুৎ পরিবহনটা ভালোভাবে হয়। বিদ্যুৎ পরিবাহিতার কারণ: বিশুদ্ধ পানি H2O, বিশুদ্ধ বা ডিস্টিলড পানি খুব দুর্বল বিদ্যুৎ পরিবাহক, কারণ এতে খুব কম আয়ন থাকে। আমরা জানি বিদ্যুৎ পরিবাহক মানে ইলেকট্রনের প্রবাহ, এ কারণেই এমনটি হয়। অশুদ্ধ পানি: প্রাকৃতিক পানি কেমন হতে পারে? নদী, পুকুর বা সমুদ্রের পানি। এই পানিগুলো বিদ্যুৎ পরিবাহী, কারণ এতে লবণ ও অন্যান্য খনিজ দ্রব্য দ্রবীভূত থাকে। এরপরে বলা হয়েছে লবণযুক্ত পানি। পানিতে লবণ, সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত হলে এটি আয়নিতে বিভক্ত হয় সোডিয়াম এবং ক্লোরাইড, যা ইলেকট্রন প্রবাহকে সহজ করে তোলে। অম্ল, ক্ষার: যদি পানিতে অ্যাসিড বা ক্ষার যোগ করা হয় তাহলে এটি বিদ্যুৎ পরিবাহী হয়, কারণ এতে আরও বেশি আয়ন উৎপন্ন হয়। মূল কথা, ইলেকট্রনের প্রবাহ ছাড়া বিদ্যুৎ প্রবাহ হবে না। এই পর্যায়ে আমরা পানির কয়েকটি পরিবাহিতার ব্যবহার দেখব। প্রথমে বলা হয়েছে ব্যবহার: ইলেকট্রোলাইসিস। রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে পানি থেকে হাইড্রোজেন ও অক্সিজেন আলাদা করতে ব্যবহৃত হয়। পরের পয়েন্টে বলা হয়েছে বৈদ্যুতিক নিরাপত্তা। ভেজা হাতে বা পানির আশেপাশে বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা বিপজ্জনক হতে পারে, কারণ পানি বিদ্যুৎ পরিবাহী হতে পারে। শিল্প ও গবেষণা: বিভিন্ন রাসায়নিক ও বৈদ্যুতিক পরীক্ষার জন্য ব্যবহৃত হয়। এসবগুলো থেকে বলা যায় পানির বিদ্যুৎ পরিবাহিতা মূলত এতে দ্রবীভূত পদার্থের উপস্থিতির ওপর নির্ভর করে। অর্থাৎ আয়ন থাকলে বিদ্যুৎ পরিবাহিতা করা সম্ভব, আয়নের অনুপস্থিতিতে বিদ্যুৎ পরিবহন করা সম্ভব বা সহজতর নয়। প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা একটু বইয়ের আলোচনা দেখব। 35 পৃষ্ঠায় জীবনের জন্য পানি এই অধ্যায়ের বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিতা সম্পর্কে বই সম্পর্কে একটু পড়ে দেখব বইতে কি লেখা আছে। বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ বা তড়িৎ পরিবাহিত হয় না। তবে তাহলে আমরা মনে রাখবো আজ থেকে, বিশুদ্ধ পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় না, পরিষ্কার পানিতে বিদ্যুৎ পরিবাহিত হয় না। তা না হলে সমুদ্রের পানিতে মানুষ কারেন্ট শর্ট খেত। তবে এতে লবণ কিংবা অ্যাসিডের মতো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত থাকলে তড়িৎ পরিবাহিতা হয়। তাহলে কি কখন হচ্ছে? যখন লবণ বা অ্যাসিডের মতো কিছু অংশ ভেজাল মিশে থাকছে। এখন সমুদ্রের উপরে পৃষ্ঠের পানিতে লবণের পরিমাণ থাকে না বললে চলে, স্বাভাবিকভাবে, যেটা পানির সাথে মিশে আছে সুষম মাত্রায়, কিন্তু অতিরিক্ত আকারে যদি লবণ থাকে সেটা বিদ্যুৎ পরিবাহিতা। এক কথায় কি জানো প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যুৎ পরিবহনের জন্য একটা মাধ্যম প্রয়োজন। সেই মাধ্যমটা যখন সৃষ্টি হয়ে যায় তখন খুব সহজেই বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। তাহলে লবণ বা অ্যাসিড বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে। এরপরে দেয়া আছে পানির একটি বিশেষ ধর্ম হলো এটি বেশিরভাগ অজৈব যৌগ আর অনেক জৈব যৌগকে দ্রবীভূত করতে পারে। তার মানে পানি কথাটা একটু অস্পষ্ট ভাষায় দিয়েছে। পানিকে বলা হয়, মনে রাখবে, আদর্শ দ্রাবক। অর্থাৎ প্রায় অধিকাংশ জিনিসই পানিতে কি হয়? মিশে যায়। পানি একটি উভধর্মী পদার্থ, অর্থাৎ কখনো অ্যাসিড কখনো বা ক্ষার।
তাহলে অ্যাসিডের রূপেও কাজ করে, ক্ষার হিসেবেও কাজ করে। তার কারণ কি জানো? তার কারণ হলো পিএইচ এর মান 7। 7-এর চেয়ে যখন 2-3 বেড়ে যায় তখন ভালো মানের একটা ক্ষার হয়। যখন কমে যায় অর্থাৎ 7-এর চেয়ে যখন তোমার 10 হয় বা 8 হয়, 9 হয়, এগুলো তখন ক্ষার হিসেবে কাজ করে। যখন 6, 5, 4, 3 হয় সেগুলো অম্ল হয়। যত মান কমে যায় তত গাঢ় অ্যাসিড, আর যত মান বেড়ে যায় তত গাঢ় ক্ষারে পরিণত হয়। সাধারণত অ্যাসিডের উপস্থিতিতে পানি ক্ষার হিসেবে এবং ক্ষারের উপস্থিতিতে অ্যাসিড রূপে কাজ করে। তবে বিশুদ্ধ পানি পুরোপুরি নিরপেক্ষ, কারণ এর পিএইচ এর মান হলো 7, যেটি সম্পর্কে আমরা সপ্তম অধ্যায়ে বিস্তারিত জানবো। সপ্তম অধ্যায়ে জানি যদি, তাহলে এই অধ্যায়ে আর বাড়তি জেনে লাভ নেই। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওয়ে আমরা পানির গঠন সম্পর্কে জানবো। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।